আমি দেবাশিস মৈত্র। প্রতি শনিবারের মতো আজকেও আমি হাজির জিকে অনলাইন লাইভ ক্লাস নিয়ে। আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন টপিকের ওপর এক একদিন এক একটা ক্লাস করছি। ইন্ডিয়ান পোলাইটি করেছি, স্পোর্টস করেছি, এর আগে একবার হিস্ট্রি করেছি। আজকের সাবজেক্টও হিস্ট্রি, শুধুই ইন্ডিয়ান হিস্ট্রি, মানে ওয়ার্ল্ড হিস্ট্রির কোনো প্রশ্ন এখানে আলোচনা করব না। আজকে ইন্ডিয়ান হিস্ট্রির এক ঝাঁক প্রশ্ন নিয়ে প্রশ্নের উত্তর আমি দেবো এখানে, যে প্রশ্নগুলো যথারীতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বারে বারে রিপিট হয়েছে, সেই সব প্রশ্নগুলো আজকে বেছে নেওয়া হয়েছে। আসছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নটা হচ্ছে যোধপুর। এই যোধপুর অত্যন্ত ঐতিহাসিক একটি শহর। এই যোধপুরের পোশাকি নাম হচ্ছে সান সিটি। প্রশ্নটা হচ্ছে, দেখুন একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে যোধপুরের পোশাকি নাম কি, এর উত্তরটা কিন্তু আমি দিয়ে দিলাম, যদিও এটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে এই সান সিটি বা যোধপুর শহরের প্রতিষ্ঠাতা কি? যোধপুর শহরের প্রতিষ্ঠাতা কি যোধাবাই, রানা প্রতাপ নাকি মানসিংহ? কে যোধপুর শহরের প্রতিষ্ঠাতা? আমাদের একটা ধারণা আছে যে যোধাবাই যেহেতু আরেকজন ঐতিহাসিক রমণী, অনেকে মনে করেন যোধাবাইয়ের নাম থেকেই বোধহয় যোধপুর শহরের সূত্রপাত। বিষয়টা তা নয়। যোধাবাই যোধপুর শহরের পত্তন করেননি। যোধপুর শহরের পত্তন করেন রাও যোধা বলে একজন মহিলা, রাও যোধা। তিনি 1459 খ্রিস্টাব্দে, 1400 মনে রাখুন, 1459 খ্রিস্টাব্দে যোধপুর শহরের পত্তন হয়। যোধপুর শহরের পত্তন করেন রাও যোধা। আসছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছেন, সেই সময় উত্তর পশ্চিম ভারতের কটি রাজ্য? আবার বলছি, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছেন, সেই সময় উত্তর পশ্চিম ভারতের কটি রাজ্য নিজেদের মধ্যে এলাকা ভাগাভাগি করে শক্তিহীন হয়ে পড়েছিল? আসলে যখনই বিদেশি কোনো শত্রুর আগমন ঘটে, যখনই বিদেশি কোনো শক্তি এসে আগ্রাসন চালায়, তখন বেছে নেয় তারা যে কোথায় 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 শক্তি কম আছে, মানে লড়াই করতে সুবিধা হবে। তো ঠিক সেই রকমই উত্তর পশ্চিম ভারতে আগ্রাসন চালাবার সময় আলেকজান্ডার দেখে নিয়েছিলেন যে বেশ কয়েকটি রাজ্যের শক্তি ভীষণ কমে গেছে। তার কারণ হচ্ছে তারা নিজেদের মধ্যে এলাকার দখলদারি নিয়ে লড়াই করেছিল, ফলে প্রত্যেকের এলাকা ক্ষুদ্র হয়ে গিয়েছিল। তার মানে তাদের মধ্যে একতার অভাব দেখা দিয়েছিল। এই জায়গাটাকেই ক্যাচ করেছিলেন আলেকজান্ডার। প্রশ্নটা হচ্ছে যে সেই সময়, অর্থাৎ আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়, উত্তর পশ্চিম ভারতের কটি রাজ্য নিজেদের মধ্যে বিবাদ করে, লড়াই করে, এলাকার ভাগাভাগি করে শক্তিহীন হয়ে পড়েছিল? উত্তর হচ্ছে 28টি রাজ্য। আসছে তৃতীয় প্রশ্নে। কুবলাই খান একটা ঐতিহাসিক চরিত্র, আমরা কম বেশি সবাই তার নাম জানি। প্রশ্নটা হচ্ছে, কুবলাই খানের রাজধানীর নাম ছিল ডেডো। কুবলাই খানের রাজধানীর নাম ছিল ডেডো, DAYDO। ডেডো ছিল কুবলাই খানের রাজধানীর নাম। প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে অবশ্য কুবলাই খানের রাজধানীর অর্থাৎ ডেডো শহরের আর কোনো অস্তিত্ব নেই। প্রশ্নটা হচ্ছে যে ডেডো শহরটা কোথায় অবস্থিত ছিল? এই যে কুবলাই খানের রাজধানী যেটা ছিল, যার নাম ছিল ডেডো, এই শহরটা কোথায় অবস্থিত ছিল? এই শহরটা চীনের বেইজিং এ অবস্থিত ছিল। অর্থাৎ আজকে যার নাম বেইজিং, এক সময় সেইখানে ডেডো বলে একটা শহর ছিল, এবং সেই শহরটা ছিল কুবলাই খানের রাজধানী। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, এটা ভীষণ বিখ্যাত প্রশ্ন, সেটা হচ্ছে ইতিহাস খ্যাত কোন রাজকুমার তার পিতার মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিলেন?
ইতিহাস খ্যাত কোন রাজকুমার তার পিতার মৃত্যুর জন্য সরাসরি মানে প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন? তিনি হলেন অজাতশত্রু। নিশ্চয়ই পড়েছেন রবীন্দ্রনাথের কবিতা অজাতশত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি। সেই অজাতশত্রু তার পিতার মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিলেন। আসবো পরের প্রশ্নে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন মানে হচ্ছে শিক্ষার জাতীয় কাউন্সিল। এই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কবে স্থাপিত হয়? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন স্থাপিত হয়েছিল 1906 সালের, দিনটা মনে রাখুন, 15ই আগস্ট। 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হচ্ছে। দেখুন কি অদ্ভুত সমাপতন। সেটা হচ্ছে 1947-এর 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, 1906 সালের 15ই আগস্ট স্থাপিত হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 1935 সালে যখন নির্বাচন হলো, 1935 সালের নির্বাচনের পর ভারতের 11টি রাজ্যের মধ্যে 11টির মধ্যে মাত্র 2টি রাজ্যে অকংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হয়। 1935 সালের নির্বাচনের 11টির মধ্যে এদেশের মাত্র 2টি রাজ্যে অকংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হয়। রাজ্য দুটি কি কি? রাজ্য দুটি হচ্ছে, এক বাংলা, দুই পাঞ্জাব। মনে রাখবেন বাংলা কিন্তু তখনও পশ্চিমবঙ্গ হয়নি, মানে অবিভক্ত বাংলা। 1935 সাল। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডে। আমরা সবাই জানি মঙ্গল পাণ্ডের নাম বিখ্যাত কেন। একটা ঐতিহাসিক চরিত্র মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুর তার সঙ্গে জড়িত। সিপাহী বিদ্রোহের নায়ক ছিলেন তিনি। সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডে যে সেনাবাহিনীর সেপাই ছিলেন, তিনি তো সেপাই ছিলেন, সেপাই পদে কর্মরত ছিলেন। যে সেনাবাহিনীতে সেপাই পদে কর্মরত ছিলেন সেই সেনাবাহিনীর নাম? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ইন্টারেস্টিং প্রশ্নও বটে। সেটা হচ্ছে, আবার বলছি, প্রশ্নটা রিপিট করছি, সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডে যে সেনাবাহিনীর সেপাই ছিলেন তার নাম কি? মানে সেনাবাহিনীটার নাম জিজ্ঞেস করা হচ্ছে। সেনাবাহিনীটার নাম হচ্ছে 34 নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি। তাহলে মঙ্গল পাণ্ডে কোন সেনাবাহিনীর সিপাই ছিলেন? না, মঙ্গল পাণ্ডে ছিলেন 34 নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির সেপাই। আসছি পরের প্রশ্নে। টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিস। টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে কোন উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? একটা ভীষণ উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে। সেই চুক্তির নাম কি? শ্রীরঙ্গপত্তমের সন্ধি। শ্রীরঙ্গপত্তমের সন্ধি চুক্তি, টিপু সুলতান, লর্ড কর্নওয়ালিস। আসছি পরের প্রশ্নে। আমরা জানি আজাদ হিন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। আজাদ হিন্দ প্রতিষ্ঠার জন্য দায়ী রাসবিহারী বসু। আজাদ হিন্দ প্রতিষ্ঠা পরবর্তীকালে ব্যাটন নেতাজি সুভাষচন্দ্রের হাতে যায়। প্রশ্নটা হচ্ছে যে কোন বিদেশি রাষ্ট্রের সহায়তায় আজাদ হিন্দ গঠিত হয়েছিল? একটা জিনিস প্রশ্ন খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আজাদ হিন্দ গঠন করেন কিন্তু বিপ্লবী রাসবিহারী বসু। এবার এই কানেকশনটা, রাসবিহারীর কানেকশন যদি আপনি একটু মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন, উত্তরটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে বিদেশি রাষ্ট্রটার নাম কি? আবার বলছি প্রশ্নটা, সেটা হচ্ছে কোন বিদেশি রাষ্ট্রের সহায়তায় আজাদ হিন্দ প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে জাপান। জাপানের সহায়তায় রাসবিহারী বসু আজাদ হিন্দ গঠন করেন। আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে বৌদ্ধ সাহিত্য। বুদ্ধদেবের উপদেশ তো বটেই, এবং বুদ্ধদেবের বাণী সংক্রান্ত নানান রকম যে লিটারেচার সেগুলি কোন ভাষায় রচিত? আবার বলি প্রশ্নটা হচ্ছে বৌদ্ধ সাহিত্য কোন ভাষায় রচিত হয়েছে? উত্তর পালি ভাষা। বৌদ্ধ সাহিত্য রচিত হয়েছে পালি ভাষায়। পরের প্রশ্ন, আকবরের মন্ত্রিসভায় মীর বখশি বলে একজন মন্ত্রী ছিলেন। আকবরের মন্ত্রিসভায়
মীর বক্সি বলে একজন মন্ত্রী ছিলেন, তত বিখ্যাত মন্ত্রী নন, কিন্তু তার ছোট ছোট কয়েকটি কাজের জন্য তিনি খুব বিখ্যাত হয়ে আছেন। আমরা সেদিকটায় তাকাই না, খেয়াল করি না। প্রশ্নটা হচ্ছে, মীর বক্সি আকবরের মন্ত্রিসভায় কোন দপ্তরের দায়িত্বে ছিলেন? মীর বক্সি আকবরের মন্ত্রিসভায় কোন দপ্তরের দায়িত্বে ছিলেন? উত্তর, সামরিক দপ্তর। তাহলে আকবরের মন্ত্রিসভায় সামরিক দপ্তরের দায়িত্বে ছিলেন মীর বক্সি। আসছি পরের প্রশ্নে। বিজয়নগর সাম্রাজ্য ঐতিহাসিক একটা সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের শাসক কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় আমুক্ত মালয়ারা নামে একটি সাহিত্য রচনা করেন, একটি গ্রন্থ রচনা করেন, নাম হচ্ছে আমুক্ত মালয়ারা। রচয়িতা কৃষ্ণদেব রায়, তিনি বিজয়নগর সাম্রাজ্যের শাসক। এই আমুক্ত মালয়ারা কোন ভাষায় রচিত? তেলুগু ভাষায় রচিত হচ্ছে আমুক্ত মালয়ারা। আসছি পরের প্রশ্নে। প্রাচীন ভারতীয় নির্মাণ শৈলীতে খরষ্ঠির ব্যবহার ভারতের সঙ্গে কোন রাষ্ট্রের সুসম্পর্কের ইঙ্গিত বহন করে? প্রশ্নটা ভালো করে শুনুন। খুব একাধিকবার এই প্রশ্নটা রিপিট করেছে, একাধিকবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। প্রশ্নটা ভালো করে শুনুন, তারপর উত্তর দিচ্ছি। প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতীয় নির্মাণ শৈলীতে, মানে আর্কিটেকচার, প্রাচীন ভারতীয় নির্মাণ শৈলীতে খরষ্ঠির ব্যবহার, ভারতের সঙ্গে খরষ্ঠির ব্যবহার। খরষ্ঠি হচ্ছে একটি শৈলী, নির্মাণ শৈলীরই এক ধরনের নির্মাণ শৈলী হচ্ছে খরষ্ঠি। তাহলে আবার বলছি প্রশ্নটা, প্রাচীন ভারতীয় নির্মাণ শৈলীতে খরষ্ঠি শৈলীর ব্যবহার ভারতের সঙ্গে কোন রাষ্ট্রের সুসম্পর্কের ইঙ্গিত বহন করে? উত্তর হচ্ছে গ্রিস। গ্রিসে যে বাড়িঘরগুলো, প্রাচীন গ্রিসে যে বাড়িঘরগুলো, যে স্থাপত্যগুলো দেখা যায়, সেগুলো অধিকাংশই খরষ্ঠি স্টাইলে নির্মিত। খরষ্ঠি আর্কিটেকচারাল যে প্যাটার্ন, সেই প্যাটার্নে নির্মিত। আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, শিল্পকলা ও সাহিত্যের অনুরাগী রাজা ভোজ। ভোজরাজ একটা ক্যারেক্টার এবং বিখ্যাত, কিন্তু আমরা রাজা ভোজকে আমরা হাসির খোরাক করে তুলেছি। ওই একটা খুব হিন্দি ছবিতে একটা খুব মজার গান ছিল, কাহা রাজা ভোজ কাহা গাঙ্গু তেলি। তো সেই নিরিখে বলছি, রাজা ভোজকে আমরা হাসির পর্যায়ে নিয়ে গিয়েছি। যাই হোক, রাজা ভোজ কিন্তু অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। প্রশ্নটা রাজা ভোজকে নিয়ে, সেটা হচ্ছে, শিল্পকলা ও সাহিত্যের অনুরাগী রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন? শিল্পকলা ও সাহিত্যের অনুরাগী রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন? পারমার বংশ। রাজা ভোজের বংশের নাম পারমার বংশ। আসবো পরের প্রশ্নে। দুজন মোগল সম্রাট তাদের জীবনী লিখেছেন। দুজন মোগল সম্রাট। দেখুন, বিষয়টা হচ্ছে, জীবনী আর আত্মজীবনীর মধ্যে তো একটা পার্থক্য আছে। আত্মজীবনী মানে নিজের জীবনের কথা নিজে লেখা, ইংরেজিতে বলে অটোবায়োগ্রাফি। আর জীবনী কি? জীবনী হচ্ছে একজনের জীবনের কথা অন্য কেউ লিখে দিচ্ছে, যাকে বলে বায়োগ্রাফি। এইবার যে দুজন মোগল সম্রাট তাদের জীবনী লেখান, দুজন মোগল সম্রাট, খুব উল্লেখযোগ্য মোগল সম্রাট, তাদের জীবনী লিখিয়েছিলেন লেখকদের দিয়ে। একজন অবশ্যই সম্রাটের বোন, একটি জীবনী লিখেছিলেন স্বয়ং সম্রাটের বোন। যাই হোক, এটা ইঙ্গিত। তা সেই সম্রাট দুজন কে কে, মানে কারা কারা, কোন কোন মোগল সম্রাট নিজের জীবনী লিখিয়েছিলেন? এক হচ্ছে বাবর, আর একটা হচ্ছে জাহাঙ্গীর। বাবরের বাবরনামা, আর জাহাঙ্গীরের হচ্ছে তুজুক-ই জাহাঙ্গীরি। তা তুজুক-ই জাহাঙ্গীরি হচ্ছে জাহাঙ্গীরের জীবনী, আর বাবরনামা হচ্ছে বাবরের জীবনী। আসছি পরের প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, কোন রাজ্যে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ভেলুথাম্পি? ভেলুথাম্পি একটা ছোট্ট রাজ্যের রাজা। ভেলুথাম্পি একটি ছোট্ট রাজ্যের রাজা। রাজ্যটার নাম বললে আপনারা সবাই চিনবেন, উত্তরটা হচ্ছে রাজ্যের নাম। একটি ছোট্ট রাজ্যের রাজা, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এত সাহস ছিল। তিনি কোন রাজ্যের রাজা ছিলেন? তিনি ছিলেন ত্রিবাঙ্কুরের রাজা।
ত্রিবাঙ্কুরের রাজা ভেলুথাম্পি, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয়া বলে একটি বস্তুর উল্লেখ পাওয়া যায়। প্রাচীন সংস্কৃত, ভালো করে প্রশ্নটা শুনুন, প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয়া মানে যবনপ্রিয়া বলে একটি বস্তুর উল্লেখ পাওয়া যায়। সেটি আসলে কি? প্রশ্নটা খুব মজার প্রশ্ন। মানে সংস্কৃততে, প্রাচীন সাহিত্যে, সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন সাহিত্যে যবনপ্রিয়া বলে একটি বস্তুর উল্লেখ পাওয়া যায়। বস্তুটি আসলে কি? বস্তুটি আসলে গোলমরিচ। গোলমরিচের নাম সংস্কৃত সাহিত্যে যবনপ্রিয়া হিসেবে উল্লেখিত। আসবো পরের প্রশ্নে। একজন ভেনেশীয় একজন পরিব্রাজক 1420 খ্রিস্টাব্দে সস্ত্রীক এসেছিলেন বিজয়নগর সাম্রাজ্যে। ভেনেশীয়, ভালো করে প্রশ্নটা আবার বলছি, ভালো করে শুনুন। ভেনেশীয় একজন পরিব্রাজক 1420 খ্রিস্টাব্দে একা নন, সস্ত্রীক এসেছিলেন বিজয়নগর সাম্রাজ্যে। খুব উল্লেখযোগ্য পরিব্রাজক। তার নাম কি? তার নাম হচ্ছে নিকোলো দ্য কন্টাই। নিকোলো দ্য কন্টাই ছিলেন ভেনেশীয় পর্যটক। তিনি সস্ত্রীক 1420 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন। আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে হিন্দু ধর্মের ক্ষেত্রে, হিন্দু ধর্মের নিরিখে 788 খ্রিস্টাব্দকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মের নিরিখে 788 খ্রিস্টাব্দকে অত্যন্ত শুভ বলে মানা হয়। কেন? কারণ হচ্ছে সে বছরই শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন। সে বছরই মানে 788 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন শঙ্করাচার্য। পরের প্রশ্ন, ভারতে তুর্কো আফগান শাসন কতদিন স্থায়ী হয়েছিল? তুর্কো আফগান শাসন ভারতবর্ষে কতদিন স্থায়ী হয়েছিল? 3 শতাব্দী মানে 300 বছর টিকেছিল ভারতবর্ষের বুকে তুর্কো আফগান শাসন। আসছি পরের প্রশ্নে, খুব ছোট্ট প্রশ্ন। উপনিষদ কি? উপনিষদ হলো হিন্দু দর্শনের উৎস। উপনিষদ কি না, উপনিষদে এক কথার উত্তর, ওয়ান লাইনার রিপ্লাই, সেটা হচ্ছে হিন্দু দর্শনের উৎস হলো উপনিষদ। আসছি পরের প্রশ্নে, কার নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ? তিনি হলেন আগা খান। আগা খানের নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ স্থাপিত হয়। আসবো পরের প্রশ্নে, রামচরিত মানস, হিন্দি রামায়ণ। রামচরিত মানসের রচয়িতার নাম আমরা সবাই জানি, কবি তুলসী দাস। রামচরিত মানসের রচয়িতা কবি তুলসী দাস কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? তিনি আকবরের সমসাময়িক ছিলেন। মনে করা হয় যে এই রামচরিত মানস লেখানোর পেছনে আকবরের স্পন্সরশিপ ছিল, এটা মনে করা হয়। সরাসরি উল্লেখ করা হয় না, উল্লেখ নেই কোথাও, আমি পাইনি। তাই এটা মনে করা হয় যে আকবরের স্পন্সরশিপ ছিল রামচরিত মানস তুলসীদাসকে দিয়ে লেখানোর পেছনে। তা তুলসীদাস ছিলেন আকবরের সমসাময়িক। আসবো পরের প্রশ্নে, প্রজাদের শিক্ষাদানের উদ্দেশ্যে কার রাজত্বকালে মাদ্রাসা ই নাসিরি তৈরি হয়? একজন মুসলিম সম্রাট, শাসক, একজন মুসলিম শাসক, তিনি চিন্তা করলেন যে তিনি তার প্রজাদের শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে তুলবেন। তা সেই চিন্তাধারা থেকে তিনি মাদ্রাসা ই নাসিরি, মানে আমাদের স্কুলের মতো একটা বিষয় যেখানে লেখাপড়া করানো হবে, বিদ্যা চর্চা হবে, সেই মাদ্রাসা ই নাসিরি স্থাপন করলেন। সূত্রপাত হলো কে? তিনি। সেই সম্রাটের নাম কি? সেই সম্রাট হলেন ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশের হাত ধরে প্রজাদের শিক্ষাদানের উদ্দেশ্যে স্থাপিত হয় মাদ্রাসা ই নাসিরি। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে সামন্ত প্রথা। আমরা শুনেছি এই কথাটা খুব। সামন্ত প্রথা, এই সামন্ত শব্দটির অর্থ কি? প্রথা মানে তো রিচুয়াল, মানে একটা প্রসেস বা রিচুয়াল। তো সামন্ত প্রথার প্রশ্নটা হচ্ছে সামন্ত প্রথার এই যে সামন্ত, এই সামন্ত কথাটির অর্থ কি? সামন্ত কথাটির অর্থ হলো প্রতিবেশী। তার মানে সামন্ত কথার অর্থ হলো প্রতিবেশী। আসবো পরের প্রশ্নে, ব্রিটিশদের দেওয়া কোন উপাধি? ব্রিটিশরা মহাত্মা গান্ধীকে একটি উপাধি দিয়েছিলেন,
সেই উপাধিটাও খুব নামকরা উপাধি, বিখ্যাত উপাধি। এবং যথারীতি বেশ কয়েক বছর পরে মহাত্মা গান্ধী সেই উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। তার মানে প্রত্যাখ্যান করেছিলেন অনেক পরে, মানে ফিরিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের। তাহলে প্রশ্নটায় আসি, প্রশ্নটা হচ্ছে ব্রিটিশদের দেওয়া কোন উপাধি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় ফিরিয়ে দিয়েছিলেন? কি উপাধিটির নাম হলো, উপাধিটির নাম কি? প্রশ্নটা এটাই যে কোন সেই উপাধির নাম কি? উপাধিটা হচ্ছে কায়সার এ হিন্দ। ব্রিটিশরা মহাত্মা গান্ধীকে কায়সার ই হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন। আসছি পরের প্রশ্নে। এটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহে মদদ দেওয়ার জন্য, সিপাহী বিদ্রোহে মদদ দেওয়ার অভিযোগে শেষ মোগল সম্রাট সম্রাট বাহাদুর শাহ জাফরের বিচার কবে শুরু হয়? আমরা জানি যে বাহাদুর শাহ জাফর পরোক্ষভাবে সিপাহী বিদ্রোহে মদদ দিয়েছিলেন এবং এটা ব্রিটিশরা ধরতে পেরেছিল। ধরতে পেরে তাকে সরাসরি অভিযুক্ত করে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করে ব্রিটিশরা। প্রশ্নটা হচ্ছে সেই বিচার প্রক্রিয়া কবে শুরু হয়? তাহলে আবার বলছি প্রশ্নটা, সিপাহী বিদ্রোহে মদদ দেওয়ার অভিযোগে শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের বিচার প্রক্রিয়া কবে শুরু হয়? 1858 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি। 1858 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ কি? অভিযোগ তিনি সিপাহী বিদ্রোহে মদদ জুগিয়েছিলেন পরোক্ষে। পরের প্রশ্ন, পল্লব বংশের শেষ রাজার নাম কি? পল্লব বংশের শেষ রাজা হলেন অপরাজিত বর্মন। পল্লব বংশের শেষ রাজা অপরাজিত বর্মন। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কেন্দ্রিক একটা প্রশ্ন। সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করার জন্য মহাত্মা গান্ধী আমাদের এই কলকাতার বেলেঘাটায় অবস্থিত একটি বাড়ি থেকে অনশন সত্যাগ্রহ শুরু করেছিলেন, এটা আমরা জানি। সাম্প্রদায়িক অশান্তি বন্ধ করবার জন্য মহাত্মা গান্ধী কলকাতার বেলেঘাটার একটি বাড়ি থেকে অনশন সত্যাগ্রহ শুরু করেছিলেন, এটা আমরা জানি। সেই অনশন সত্যাগ্রহ শুরুর তারিখটি কবে? সেই অনশন সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল? সেই অনশন সত্যাগ্রহ শুরু হয়েছিল 1858 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি, 7 জানুয়ারি। 1858 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি অনশন সত্যাগ্রহ শুরু হয়েছিল। পরের প্রশ্ন, কোন রাষ্ট্রকূট রাজা ইলোরার বিখ্যাত কৈলাস মন্দিরটি নির্মাণ করান? কোন রাষ্ট্রকূট রাজা? আজকের শেষ প্রশ্ন হচ্ছে কোন রাষ্ট্রকূট রাজা, মানে রাষ্ট্রকূট বংশের কোন রাজা ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ করান? ইলোরার বিখ্যাত কৈলাস মন্দিরটি নির্মাণ করান রাজা প্রথম কৃষ্ণ। তিনি রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে সামনের শনিবার ঠিক এই সময়ে। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনুষ্ঠান দেখার পরে অনুষ্ঠান সম্পর্কিত অথবা অনুষ্ঠানের বাইরেও, মানে অনুষ্ঠানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে তার বাইরেও যদি আপনাদের জিকে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সরাসরি মেসেজ করুন। যারা ইউটিউব দেখবেন তারা ইউটিউবের মেসেজ বক্সে মেসেজ করুন, যারা লাইভ দেখবেন তারা লাইভ মেসেজ বক্সে মেসেজ করুন। আপনারা মেসেজের উত্তর পরের সপ্তাহে পেয়ে যাবেন। আজকের মতো শেষ করছি। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন। নমস্কার।